স্যার লুপ করাইছেন এটা বুঝলেন। আচ্ছা একটু পড়া ছিল যে এরিয়া enclosed between the two curves দুইটা কার্ভের মধ্যবর্তী যে সীমাবদ্ধ অংশ থাকবে বাউন্ডেড রিজিয়ন সীমাবদ্ধ ক্ষেত্রটা থাকবে তার এরিয়া নির্ণয় করতে হবে x অ্যাক্সিস y অ্যাক্সিস আমরা তো বললাম যে এই একটা কার্ভ y1 সমান হলো f1x এই যে y1 f1 মানে এটা কিন্তু ডেরিভেটিভের 1 বার y1 মানে যে একটা ডেরিভেটিভ কইরা এগুলো এক নাম্বার কার্ভ আর এটাকে আমরা বললাম যে y2 সমান f2x এটা হলো দুই নাম্বার কার্ভ এই দুইটা কার্ভই যদি আমাদেরকে x অ্যাক্সিস কে a বিন্দুতে আর এখানে যদি x অ্যাক্সিস কে b বিন্দুতে ইন্টারসেক্ট করে তাহলে এই কার্ভ এবং এই কার্ভ দুটা মধ্যবর্তী সীমাবদ্ধ অংশ কতটুকু এইটুকু না জি স্যার। তাহলে আমাদের এই অংশের এরিয়াটুকু বের করতে হবে আমরা এটাকে নাম দিলাম হলো এম এম এন আর এস এটাকে নাম দিলাম কি তাহলে আমাদের কোন অংশের এরিয়াটা বের করতে হবে এরিয়া এস টি এম আর এস এরিয়া এস টি এম আর এস এই অংশের এরিয়া সমান কত হবে তাহলে আমরা যদি এক নাম্বার কার্ভটা x অ্যাক্সিস কে a বিন্দুতে আর x অ্যাক্সিস কে b বিন্দুতে ইন্টারসেক্ট করি তাহলে এক নাম্বার কার্ভের যদি আমরা এরিয়াটা বের করি তাহলে এখান থেকে টোটাল এরিয়াটা পেয়ে যাব না তাহলে আমরা যদি বলি যে এরিয়া এল এম এন আর এল এই টোটাল অংশের এরিয়া আমাদের রিকোয়ার্ড হলো এই অংশের এরিয়া বের করতে হবে এই অংশের এরিয়া তখন আমরা এক নম্বর কার্ভকে ইন্টিগ্রেশন করতেছি এরিয়া বের করতেছি এই টোটাল এরিয়া নিলাম কিন্তু আমার এই অংশটুকুর এরিয়া বেশি আসছে তাহলে এই অংশের এরিয়াটুকু কার এই কার্ভে যে এল এম ই এস এল মাইনাস এরিয়া এল এম ই এস এল এই টোটাল এরিয়া থেকে আমরা যদি এই এরিয়াটুকু যদি বাদ দিতে তাহলে আমাদের রিকোয়ার্ড এরিয়া একটু পাওয়া যাবে না জি স্যার। তাহলে এই অংশের এরিয়া আমরা কি বের করব যে ইন্টিগ্রেশন a থেকে b y1 dx মাইনাস আর এই অংশের ইন্টিগ্রেশন করলে এরিয়াটুকু পাওয়া যাবে যার ফর্মুলা কি হবে a থেকে b y2 dx যেহেতু দুটো ইন্টিগ্রেশনের লিমিট এক ভেরিয়েবল এক কোন বই এভাবে লেখা আছে y1 y2 dx কথা কি ক্লিয়ার জি স্যার। আবার এভাবে কোন বই এভাবেও লেখা আছে ইন্টিগ্রেশন a থেকে b f1x dx মাইনাস ইন্টিগ্রেশন a থেকে b f2x dx তার মানে a থেকে b f1x মাইনাস f2x dx এই ফর্মুলাও কেউ ব্যবহার করতে একই জিনিস y1 ব্যবহার করলে ওই আলটিমেটলি f1x এর মান বসাইতে হবে এখানে f1x এর মান আমরা ব্যবহার করি যদি কিনা এই দুইটা কার্ভ যদি x অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা তাহলে দেখো দুইটা কার্ভই কিন্তু x অ্যাক্সিস কে একই বিন্দুতে ইন্টারসেক্ট করছে একটা হলো a আর একটা হলো b বিন্দু তাহলে আমরা যখন ইকুয়েশনের এরিয়া বের করব কার্ভের এরিয়া বের করব তখন এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো কিভাবে বের করব এক নাম্বার এবং দুই নাম্বার যে কার্ভটা দেওয়া থাকবে এই দুইটা কার্ভকে যদি আমরা সমাধান করি করলে যে রেজাল্টটা পাবো আর কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট তো এই পয়েন্টগুলাই হবে হলো আমার দুইটা কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট এটা আমরা যখন ক্যালকুলেশন করব
তখন আমরা দেখতে পাবো আর কি। এখন যদি কার্ভটা যদি এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট না করে যদি ওয়াই অ্যাক্সিস কে করে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ধরলাম আমরা এই হলো কার্ভ x1 সমান হলো f1 y, আর এর একটা কার্ভ দিলাম x2 সমান f2 y। এই দুইটা কার্ভই y অ্যাক্সিস কে এখানে c বিন্দুতে আর এখানে দিলাম y ইকুয়াল টু d বিন্দুতে ইন্টারসেক্ট করে, এটাকে বলতেছি a b c d e f, এই পয়েন্টগুলো আমরা বললাম। এখন এখান থেকে আমাদের দুইটা কার্ভের এরিয়া আমরা কিভাবে বের করব, তাহলে আমাদের দুইটা কার্ভ ধরা আসলে অর্ধ যে অংশটুকু হলো সেটা হলো আমাদের এটি এরিয়া বি সি ডি ই বি। তাহলে এই এরিয়াটা কি হবে, আমরা যদি এরিয়া এ সি ডি এফ এ এই এরিয়া থেকে মাইনাস এরিয়া এ বি ই এফ এ, এই টোটাল এরিয়া থেকে যদি আমরা এই এরিয়াটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা ভিতরের যে অংশটুকু আছে ওই এরিয়া বের করা যাবে না, বি সি ডি ই বি আগের মতই। জি স্যার। এখানে ইন্টিগ্রেশন x y অ্যাক্সিস কে সি আর ডি বিন্দুতে ইন্টারসেক্ট করছে, তাহলে বলতে পারবো x1 dy মাইনাস c থেকে d x2 dy, আগেরটার মতো একই কথা x1 মাইনাস x2 dy, অথবা কোন বই আবার যদি বলে যে x1 y dy মাইনাস c থেকে d f2 y dy, তাহলে আমরা সরাসরি একভাবে লিখতে পারবো f1 y মাইনাস f2 y dy। দেখো কথাটা পরিষ্কার কিনা, আমরা কি সামনের দিকে যেতে পারবো? জি স্যার যান। স্যার 1 মিনিট স্যার, হ্যাঁ, বলতে পারি না সম্পূর্ণ। উপরের অংশ উঠাইছো, ঠিক আছে উঠাইছো। স্যার হ্যাঁ বলো। স্যার বলতেছি এখানে আপনি মানে ইন্টিগ্রেশনের যে ইয়াটা লিমিট দিচ্ছেন সি থেকে ডি, এখানে যদি আমরা ডি থেকে সি নিই এবং ওইটা তো মাইনাস চলে আসবে। এরিয়া কখনো নেগেটিভ না, লেন্থ কখনো নেগেটিভ না, ভলিউম কখনো নেগেটিভ না, ডিসটেন্স স্যার কখনো নেগেটিভ না, স্যার একদম শেষে মডুলাস করে দিতে হবে না? কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার। Determine the area enclosed between the curve y square সমান 4ax and x square সমান 4ay। এই দুইটা কার্ভ যে আছে এই দুইটা কার্ভের মধ্যবর্তী যে অংশটুকু আসবে বাউন্ডেড অংশ তার এরিয়াটা নির্ণয় করতে হবে। তাহলে এই কার্ভটা ফিগার কেমন আঁকাইতে হবে, তারপরে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করে তারপর ইন্টিগ্রেশনের ফর্মুলা ব্যবহার করে আমরা এরিয়াটা পেয়ে যাব। এর আগে আমরা কি আঁকাইলে যে গিভেন কার্ভ আর y স্কয়ার সমান 4ax and x স্কয়ার সমান 4ay, যে কোনো কার্ভ যদি আমরা টেস্ট করতে চাই তাহলে কার্ভটা সিমেট্রিক কিনা আগে আমরা সেটা দেখি। এই কার্ভটা কি সিমেট্রিক? এক নম্বর কার্ভটা জি স্যার x অফ y আছে, y এর যেহেতু ইউনিট পাওয়া তাহলে কার্ভটা x অ্যাক্সিসে সিমেট্রিক, যার অনলি
the even power of y in 1, so 1 is symmetrical about x axis, and only the even power of x in 2, so 2 is symmetrical about y axis. যদি একটা কার্ভ থাকতো তাহলে y অ্যাক্সিস কে অথবা x অ্যাক্সিস কে কোথায় কোথায় ইন্টারসেক্ট করতো, হয় x অ্যাক্সিস x = 0 বসাইতাম, না হয় y = 0 বসাই আমরা ক্যালকুলেটর বের করতে পারবো। যেহেতু দুইটা কার্ভ দেওয়া আছে, দুইটা কার্ভ কোথায় কোথায় ইন্টারসেক্ট করে এটা যদি বের করতে চাই, তাহলে আগের যে কথাটা বললাম সেটা হলো যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ অথবা যে দুইটা কার্ভ দেওয়া থাকে তাদেরকে সমাধান করতে হবে, সলভ করতে হবে, সলভ করে x আর y এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে আমরা যদি 1 নাম্বার এবং 2 নাম্বার সলভ করি তাহলে কি হবে? from 2 we get হ্যাঁ আমরা কি এই দুইটা কি সমাধান করতে পারছি? from 2 we get যদি বর্গ করে দেই তাহলে কি পাবো? x টু দি পাওয়ার 4 সমান 16 স্কয়ার y স্কয়ার। তার মানে x টু দি পাওয়ার 4 সমান 16 স্কয়ার y স্কয়ারের মান হলো 4ax বাই 1। তার মানে x কমন নিলে পাবো x কিউব মাইনাস 64 a কিউব সমান হলো 0। x এর মান কত কত পাইছো? x minus 4a into x square plus 4ax plus 16 স্কয়ার সমান হলো 0। এখান থেকে x সমান হলো 0 4a and x square plus 4ax plus 16 স্কয়ার সমান হলো 0। x
স্যার মিউট কর। এটা আমরা কেন এখান থেকে নট ইকুয়াল টু 0 বলতেছি? x ইকুয়াল টু ক্যালকুলেশন করি -4a প্লাস √16 স্কয়ার -4 * 1 * 16 স্কয়ার ডিভাইডেড বাই 2 * 1 16 স্কয়ার -64 স্কয়ার নেগেটিভ রুটের ভিতরে নেগেটিভ থাকলে কি ইমাজিনারি হয়ে যায়, সেজন্য আমরা এটাকে বলছি এটা 0 না। অথবা নেগেটিভ যেভাবে বলে বুঝাতে পারলে হয়ে গেল। তাহলে x এর মান পাইলাম একটা হলো 0 আর একটা হলো 4 a। তাহলে y এর অর্ডিনালটা কত? when x equal to 0 then from 2 we get y সমান হলো 0 when x সমান তখন আমাদের 4a then from 2 we get y সমান হলো আমাদের 4a। তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্ভটা কোথায় কোথায় ইন্টারসেক্ট করে? একটা হলো 0 0 আর একটা হলো 4 এর এই পয়েন্টে। সো 1 and 2 intersects are 0 0 and 4 এ 4 এই দুটো কার্ভের ফিগার কেমন আমরা একটু দেখে নেই। x অ্যাক্সিস y অ্যাক্সিস, এই কার্ভটা আমাদের y স্কয়ার সমান 4ax আর এই কার্ভটা কত আমাদের x স্কয়ার সমান 4ay। তাহলে এই দুইটা কার্ভ দ্বারা সীমাবদ্ধ যে রিজিয়ন সেটা হলো কোনটা? আমাদের এই অংশের এরিয়া আমাদের বের করা লাগবে। তাহলে আমরা কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে? 0 0 মানে আমরা মূল বিন্দুতে, আর একটা কত 4 এ 4 এ, তার মানে ইন্টারসেক্ট করতে এখানে এই অর্ডারটা হলো 4a আর হলো 4a। তাহলে এই অংশের এরিয়া বের করতে গেলে আমরা x অ্যাক্সিসের সাপেক্ষেও করতে পারি, আবার y অ্যাক্সিসের সাপেক্ষেও করতে পারি, y অ্যাক্সিসের সাপেক্ষে করতে পারি। তো যদি আমরা x অ্যাক্সিসের সাপেক্ষে যদি করি তাহলে আসলে আমার x অ্যাক্সিসে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে? শুধু x অ্যাক্সিসে আমরা মূল বিন্দুতে 0 বিন্দুতে ইন্টারসেক্ট বলতে পারি। তাহলে আরেকটা অর্ডারটা কোথায় পাবো? যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এখান থেকে যদি আমরা x অ্যাক্সিসে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমার এই অর্ডারটা কত হবে? 4। তাহলে 0 থেকে 4 এর ভিতরে যদি আমরা এই কার্ভকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কিন্তু টোটাল এরিয়া পেয়ে যাব। টোটাল এরিয়া পেয়ে যাব, কিন্তু আমাদের দরকার তো শুধু এইটুকু এরিয়া। এই এরিয়াটুকু যদি আমরা বের করতে চাই তাহলে তখন আমরা কি করব? যে এই এরিয়া থেকে যদি আমরা এই এরিয়াটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা ভিতরের এরিয়াটা পেয়ে যাব। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এরিয়া, তাহলে এই কার্ভকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এই টোটাল এরিয়াটা। আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে 4a y dx এই কার্ভকে ইন্টিগ্রেশন করব, বিয়োগ আমার এইটুকের এরিয়া বাদ দিতে হবে। তাহলে এইটুক এরিয়া যদি বের করতে চাই তাহলে আমার এই কার্ভকে যদি আমি ইন্টিগ্রেশন করি 0 থেকে 4 এর ভিতরে তাহলে আমি কি এইটুকের এরিয়া পেয়ে যাব। তাহলে 0 থেকে 4a y dx, দুই জায়গায় কিন্তু y dx, তাহলে দুই জায়গায় y এর আকারটা দুই রকম, x = 4ay আর এখানে y = 4ax। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ দিচ্ছি? তাহলে আমরা এই কার্ভ থেকে বিয়োগ দিচ্ছি আমরা এই কার্ভ। তাহলে এই কার্ভের ইকুয়েশনটা কি? তাহলে এই y টা আসবে y স্কয়ার সমান 4ax কার্ভ আর এই y টা আসবে হলো x স্কয়ার সমান 4ay এই কার্ভ থেকে। এই জিনিসটা কি ক্লিয়ার? এখন 0 থেকে 4a, তাহলে এখান থেকে y স্কয়ার = 4x y এর মান কত? √4ax dx মাইনাস 0 থেকে 4a এখানে y এর মান কত? x স্কয়ার ডিভাইডেড বাই 4a dx। তাহলে √4a কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, √x x কে যদি ইন্টিগ্রেশন করি 3/2 ডিভাইডেড বাই 3/2
0 থেকে 4a মাইনাস 1/4a ইন্টিগ্রেশন করলে x³ ডিভাইডেড বাই 3 0 থেকে 4a। তাহলে এখন আমরা বলতে পারি যে 2/3 ইনটু √4a ইনটু 4a এর পাওয়ার হলো 3/2 মাইনাস 0 মাইনাস 1/4a ইনটু 1/3 4a এর পাওয়ার হলো 3 মাইনাস 0। তাহলে বলতে পারি 2/3 এটার ইন্টিগ্রেশন রেজাল্টটা বের করো তো। তাহলে এইটুকু ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত হলো? স্যার এরিয়া লাইনটা ফার্স্টের লাইনটা কিভাবে লেখা হলো ওটা একবার বলবেন? দুটোই তো সেম হয়ে গেল। দেখো সেম, সেটাই বললাম যে এই ওয়াইটাকে কোথায় থেকে আসবে? এই কার্ভ থেকে আমরা এই কার্ভের এরিয়া বাদ দিচ্ছি না? জি স্যার। এই জন্য এই ওয়াইটা হলো আমার এই কার্ভ থেকে y² 4x, এই জন্য নিচে লিখেছি y² 4x। আর এই কার্ভটা হলো আমার এই কার্ভ থেকে, তাই এই ওয়াইটা আমরা হলো x² 4ay এই কার্ভ থেকে। এবং বসানোর সময় দেখো ওইভাবেই বসেছি, এখানেও y এখানেও y, দুটো যদি x এর সাথে যদি আগে পরে হয় তাহলে কি সমস্যা হবে? নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে তখন কি হবে যে এরিয়া ক্যানট বি নেগেটিভ। আগে পরে লিখলেও কোনো অসুবিধা নাই। তবে ফিগার যত বোঝা যাচ্ছে যে এটা থেকে এটা বাদ দিলে আমরা এটা পাবো, এখন যদি এটা থেকে এটা বাদ দেয় তাহলে মনে করো এই অবধি পাওয়া যাবে, নেগেটিভ আসে তখন আমরা বলে দেব যে এরিয়া ক্যানট বি নেগেটিভ। তাহলে এটা আমরা কত পাবো? 4a তার উপরে হাফ 3/2 4 স্কয়ার মাইনাস 1/3 ইনটু 4 এর তার উপরে স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা 1/3 কমন নেই, তাহলে পাবো 4 থেকে 16 দুগুণে 32 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, তার মানে 16/3 স্কয়ার, 16/3 স্কয়ার স্কয়ার ইউনিট। একটু তোলার টাইম দিন স্যার। সরি, তোলার টাইম দিন স্যার একটু 1 মিনিট। হ্যাঁ তোলো, আমি তো এটা ভ্যানিশ করছি না, তোমাদের খাতায় তো থাকবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের আরো কথা বলতে হবে এখান থেকে। স্যার আমাদের ক্লাস আজকে শেষ করে দিবেন? আজকে মনে হয় শেষ নাও হতে পারে, কালকেও লাগতে পারে। তোমাদের কি লেখা শেষ হলে তারপরে বাকি আমি কিছু কথা বলবো। স্যার আপনার হাত যেখানে আছে একেবারে বোর্ডের কোনায় উপরে স্যার, ওইখানে এই যে কি লেখা ওটা বুঝতে পারতেছি না ঠিক। 2/3 এটা উল্টে দেওয়া হয়েছে।
তোমাদের লেখা কি শেষ? স্যার লিখতেছি স্যার। কি ব্যাপার, এখন কোনটা লিখতেছে? শেষ তো। আচ্ছা। এখন এই এটা ছিল আরবিটার, এর মান যদি 1 বলাই 1 বলি তাহলে y স্কয়ার 4x x স্কয়ার 4y এই ইকুয়েশন, তাহলে এটা মান বের করতে পারবা না। এর মান যদি 2 বলা হয় তাহলে এটা, এর মান যদি 3 বলা হয় এটা, বের করা যাবে না? জি স্যার Yes, স্যার। একই ভাবে তাহলে আমরা এরকম যদি এর মান চেঞ্জ করে দিয়ে দেই তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন আমরা বলবো লেন্থ অফ দা কার্ভ। length of the curve, x axis y axis, এই যে কার্ভ y equal to f of x, একই কার্ভ দিয়ে আমরা সব এখন ক্যালকুলেশন করতে পারবো। এটা যদি x axis কে ইন্টারসেক্ট করে আর এখানে যদি x axis কে b দিয়ে ইন্টারসেক্ট করে তাহলে এই অর্ডিনেটটা যদি বলি p আর এটা যদি বলি q, তাহলে লেন্থ pq, এটার ফর্মুলা কি? a থেকে b root over 1 plus dy by dx তার উপরে হোল স্কয়ার ইনটু dx, এটা হলো আমার লেন্থের ফর্মুলা। যদি x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে তাহলে আমাদের লেন্থ হবে a থেকে b root over 1 plus dy by dx হোল স্কয়ার। অর্থাৎ কি লাগবে, x অ্যাক্সিস কে কোথায় কোথায় ইন্টারসেক্ট করে সেরকম একটা অর্ডিনেট লাগবে, আর এই কার্ভের ডেরিভেটিভ করা লাগবে, একটা হোল স্কয়ার করা লাগবে, 1 যোগ করা লাগবে, তার উপর রুট করতে হবে, করার পর যে ক্যালকুলেশন পাবো তাকে ইন্টিগ্রেশন করলে আমি p থেকে q এটিকের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এটা কি লেখা শেষ? জি স্যার। এটা যদি x অ্যাক্সিস কে না করে যদি y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে একই ফর্মুলা, কিন্তু dx by dy, এটা কিন্তু আমরা বলি যে x f of y কার্ভ, এখানে y অ্যাক্সিস কে d বিন্দুতে আর এখানে যদি y অ্যাক্সিস কে c বিন্দুতে যদি বলি r s, তাহলে লেন্থ r s সমান লেন্থ r s সমান ইন্টিগ্রেশন c থেকে d root over 1 plus dx divided by dy তার উপরে হোল স্কয়ার ইনটু dy। অর্ডিনেট গুলা কিভাবে বের করতে হয়, কিভাবে বের করা যায় সেগুলো তো আমরা আগে ক্যালকুলেশন করে আসছি। স্যার এটা কি একটা সূত্র, মানে হ্যাঁ, ফর্মুলা অঙ্ক করে বের করছে? হ্যাঁ এটা তোমার ট্যানজেন্ট নরমাল ডিফারেনশিয়াল ক্যালকুলাস আছে না, ইয়েস স্যার। ওইখানে বলা আছে ইয়েস স্যার। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে এটা ডেরিভেশন দেওয়া আছে, সেটা হলো তোমার ট্যানজেন্ট নরমালের ভিতরে। যেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি সেজন্য লিমিটটা দেওয়া আছে c থেকে d। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে সমস্ত কার্ভে আমরা এরিয়া বের করছি ওই সব কার্ভের এখন লেন্থ পেরিমিটার সবই বের করতে পারবো। Find the perimeter of the curve x to the power 2 by 3 plus y to the power 2 by 3 সমান হলো x to the power 2 by 3। এই কার্ভের কি আমরা এরিয়া বের করছিলাম? জি স্যার। আচ্ছা,
আর এই ফিগার আঁকানো পর্যন্ত কি আর আমাদের ওটা লেখার দরকার আছে? given curve is আমাদের কিন্তু ফিগার পর্যন্ত আর আমাদের আর দরকার নাই, ফিগার পর্যন্ত আমরা এখন সরাসরি বাকি লেন্থের ক্যালকুলেশন করব। x অ্যাক্সিস y অ্যাক্সিস এই অর্ডিনেটর আমাদের a0 0a -a0 0 -a। তাহলে পেরিমিটার বলতে টোটাল দৈর্ঘ্য। তাহলে এখান থেকে a2 এখান থেকে a2 এখান থেকে a2 এখান থেকে a2, যেহেতু কার্ভটা উভয় অ্যাক্সিসের সিমেট্রিক, অপোজিট কোঅর্ডিনেট সিমেট্রিক, a2 এর দৈর্ঘ্য সমান এটা, এটার দৈর্ঘ্য সমান এটা, এটার দৈর্ঘ্য সমান এটা, অর্থাৎ প্রত্যেকটা এরকম আর্কের দৈর্ঘ্যটাই সমান। তাহলে এই দৈর্ঘ্যটা যদি সমান হয় তাহলে দুই ভাবে করতে পারি। একটা হলো এখান থেকে a2 আর এখান থেকে a2 বের করে তাকে 2 দিয়ে গুণ করলে টোটাল দৈর্ঘ্য পেয়ে যাব, অথবা এখান থেকে যদি a2 কে ইন্টিগ্রেশন করে যদি a2 এর দৈর্ঘ্য বের করি তাহলে তাকে 4 দিয়ে গুণ করে দেই, তাহলে টোটাল পেরিমিটার পাওয়া যাবে না? জি স্যার, পাওয়া যাবে। এখন সেটা একটু ক্যালকুলেট করি। পেরিমিটার সমান তাহলে কত? 0 থেকে a, আমরা যদি a2 কে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো √1 প্লাস dy বাই dx তার উপরে কত? হোল স্কয়ার ইনটু dx। তাহলে এই অংশের এরিয়া পেলাম। যদি পেরিমিটার বলছি তাহলে a2 এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, প্রত্যেকটা দৈর্ঘ্য সমান 4 দিয়ে গুণ। হ্যাঁ বলো। স্যার 4 বলছিলাম, 4 দিয়ে গুণ দিলাম। এই 4 দিয়ে গুণ দিয়ে দিছি। এখন আমার দরকার কত? dy বাই dx হোল স্কয়ার। তাহলে dy বাই dx কোথায় থেকে পাবো? যে কার্ভের আমরা দৈর্ঘ্য বের করব, পেরিমিটার বের করব, ওই কার্ভটাকে কি করা লাগবে? ডিফারেনশিয়েট করা লাগবে। এই ডিফারেনশিয়েটিং অন উইথ রেসপেক্ট টু x we get কি পাবো? 2/3 x to the power minus 1/3 plus 2/3 y to the power minus 1/3 dy by dx সমান হলো 0। যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমাদের dy by dx এর মান কত? dy by dx এটা সমান কত? মাইনাস x to the power minus 1/3 divided by y to the power minus 1/3। এখান থেকে ক্যালকুলেশন করলে উল্টা দিলাম y to the power 1/3 x to the power 1/3, এটা কত? dy by dx। এখন যদি আমরা এটাকে যদি বর্গ করে দেই তাহলে কি পাবো? এটা ফর্মুলাটা বের করার জন্য এখান থেকে যদি পাই dy by dx হোল স্কয়ার, তার মানে বর্গ করলে মাইনাসটা থাকছে না, প্লাস, তার মানে y to the power 2/3 divided by x to the power 2/3, এর সাথে কি যোগ আছে? 1। তাহলে এখন যোগ করে দাও 1, তাহলে বোথ সাইডে 1 যদি যোগ করে দেই dy by dx হোল স্কয়ার এটা সমান 1 প্লাস y to the power 2/3 divided by x to the power 2/3। তাহলে x to the power 2/3 plus y to the power 2/3 divided by x to the power 2/3। এখানে তোমার x to the power 2/3 plus y to the power 2/3 এর মান কত? a to the power 2/3 divided by x to the power 2/3 by 1। মানটা আমরা বসা দিয়ে দিলাম। এরপরে আবার কি আছে? রুট আছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট রুট 1 প্লাস dy by dx হোল স্কয়ার, এটার উপর রুট করা মানে √1 a to the power 2/3 divided by x to the power 2/3। তো ক্যালকুলেশন করলে কি পাবো? a to the power 1/3 divided by x to the power 1/3। তাহলে দাস পেরিমিটার সমান 4 0 এর এর মান হলো a to the power 1/3 divided by x to the power dx। আমি কি বলে অঙ্কটা মুছে দিতে পারি? এখন এটাকে ইন্টিগ্রেশন করো 4 a to the power 1/3 কনস্ট্যান্ট x to the power minus 1/3, তার মানে x to the power
ডিভাইডেড বাই 2/3 0 থেকে a ইন্টিগ্রেশন করে তাদের মান বের করে এটা তো আমরা অনেক জানি 4 a টু দি পাওয়ার 1/3 3/2 a টু দি পাওয়ার হলো 2/3 মাইনাস 0 তাহলে গুণন করলে কি পাবো 4 into 3/2 a cube 2/3 3 3 f তার মানে a তার মানে 6a ইউনিট এ পর্যন্ত কি তোমাদের লেখা শেষ 6a ইউনিট এর দৈর্ঘ্যটা ইঞ্চিতে দেওয়া আছে না ফুটে দেওয়া মিটারে দেওয়া আছে কোথাও এইজন্য আমরা ইউনিট লিখে দিছি এখন যদি এই কার্ডটা না বলে ইকুয়েশনটা যদি এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কি এর পেরিমিটার বের করা সম্ভব স্যার 18 করা যাবে না জি স্যার আচ্ছা এ পর্যন্ত কি শেষ জি স্যার শেষ স্যার পেরিমিটার আর প্যারামিটারের মধ্যে পার্থক্য কেমন স্যার পেরিমিটার পরিসীমা প্যারামিটার যেটাকে বলা হয় তোমার প্যারামিটারের নেচারটা হলো কনস্ট্যান্ট হতে পারে ভেরিয়েবল হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফর্ম সে বিহেভ করে এইজন্য তার নাম প্যারামিটার ইয়েস প্যারামিটার ফর্মে যেটা বলা হয় এখান থেকে আছে প্যারামিটার ইয়েস স্যার তাহলে আমরা এখানে এর মান 2 3 4 5 6 7 8 9 যে কোনো নাম্বার দিলে আমরা ক্যালকুলেট করতে পারব এখন যদি বলা হয় দুইটা কার্ভ দেওয়া থাকে দুইটা কার্ভ সেট তাদের এরিয়া আর লেন্থ গুলো কেমন হবে আমরা যদি বলি যে ফাইন্ড দা লেন্থ অফ দা আর্ক অফ দা প্যারাবোলা y square সমান 4ax cut off by the line 3y সমান হলো 8x অনেক বলা আমি y equal to x দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই find the length of the arc of the parabola এই প্যারাবোলা আর্কের লেন্থ বের করতে হবে কোথায় কাট অফ বাই দা লাইন 3y = 8x 3y = 8x এই লাইনটা এই কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করবে তাদের মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা থাকবে লেন্থটা থাকবে সেটাকে বের করতে হবে given curves are y square সমান 4a given curve is হবে না হ্যাঁ given curve তো একটা স্যার given curve এই যে স্যার এটা কি স্ট্রেট লাইন না স্ট্রেট লাইন কি কার্ভ না কার্ভ বললে ইলিপস কি কার্ভ না কি স্যার curve তাহলে কার্ভ বলে তোমার ওর ভিতর সব কিছু চলে আসবে দুই কার্ভ বলে জেনারেল আর প্যারাবোলা স্ট্রেট লাইন ইলিপস হাইপারবোলা এরা হলো স্পেশাল কেস নাম তাহলে এক নাম্বার কার্ভটা কিসের সিমেট্রিক এক্স অ্যাক্সিসের দুই নাম্বার কার্ভটা স্ট্রেট লাইন থ্রু দা অরিজিন এই কথাগুলো আমরা একটু লিখে দিই তারপর কিছু না বাকি কিছু পরে বলবো হিয়ার only the even power of y in all so one is
symmetrical about x axis and 2 is a straight line passes through the origin. And আমাদের x axis ও y axis y square equal to 4ax এটা হলো আমাদের কার্ভ y square সমান হলো 4ax আর এই হলো স্ট্রেট লাইন এটাকে আমরা বলতেছি cy equal to 8x তাহলে এই দুটো কার্ভ কোথায় কোথায় ইন্টারসেক্ট করে এখন দুইটা কার্ভ কোথায় কোথায় ইন্টারসেক্ট এটা করে এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্ভকে সমাধান করতে হবে তাহলে সমাধান করে ফেলি using 2 in all we get কি পাবো y এর মান যদি বসা দেই 3x হোল স্কয়ার সমান 4ax তাহলে আমরা বলতে পারি 65 x স্কয়ার সমান 36 ax তার মানে 16 x যদি কমন নেই 4x minus 9 a সমান হলো 0 তার মানে x সমান হলো 0 আর হলো 9a বাই হলো 4 তাই তো নাকি যদি ভুল না যায় থাকে তাহলে x এর অর্ডিনেট পেয়ে গেলাম y এর অর্ডিনেট বের করো where x সমান 0 then from 2 we get y সমান 0 when x সমান 9a by 4 then from 2 we get y সমান কত পাবো 8 by 3 9a by 4 3 2 তার মানে স্যার ওখানে ইকুয়েশনে মনে ভুল গেছে স্যার নিচে নিচে ওই যে 9 এ কেন আসছে স্যার 9 এ হবে স্যার 16x হবে না স্যার 4x হবে স্যার স্যার 4x হবে স্যার বাইরে 4x হবে আর ভিতরে 16x হবে জি স্যার এটাই ও আচ্ছা এখানে ভুল করলাম তাহলে নাকি 4x কমন নিলে 16x minus 9 তাহলে 9a বাই কত 16 তাহলে এখানে যদি আমি বলি 9a বাই 16 তাহলে এখানে হলো আমাদের 16 তাহলে এটা হলো 2 তার মানে কত 3a বাই 2 তাহলে আমার এই অর্ডিনেটটা হলো 0 0 আর এই অর্ডিনেটটা হলো আমাদের 9a বাই 16 3a বাই হলো 2 তাহলে so 1 and 2 so 1 and 2 meets are 0 0 and 9a by 16 3a by 2 আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের হলো আমাদের find the length of the arc of the parabola এখানে তো দুইটা কার্ভ দেওয়া আছে y square equal to 4ax আর 3y equal to 8x কার আমাদের লেন্থ বের করতে বলছে find the length of the arc of the parabola লেন্থটা বের করতে বলছে কোথায় কাট অফ বাই দা লাইন 3y equal to 8x এই লাইনটা এই প্যারাবোলাতে কোথায় কোথায় ইন্টারসেক্ট করতে এখানে আনালো এইখানে তাহলে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা আছে প্যারাবোলা এইটুকু দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমাদের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি
তাহলে এখন এই কার্ভটা x অ্যাক্সিসের রেসপেক্টে দৈর্ঘ্য বের করা যাবে, y অ্যাক্সিসের রেসপেক্টে দৈর্ঘ্য বের করা যাবে। আমরা x অ্যাক্সিসের রেসপেক্টে করি, যেহেতু আমরা এর সাথে বেশি পরিচিত। এই পয়েন্ট থেকে যদি আমরা x অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এখানে অর্ডিনেটটা আমাদের কত? 9a/16। 9a/16। তাহলে লেন্থ সমান তাহলে কত? 0 থেকে 9a/16 √ 1 প্লাস dy/dx হোল স্কয়ার dx। লেন্থ মানে লেন্থ অফ দা আর্ক অফ দা প্যারাবোলা। প্রশ্নে তো বলা আছে, সেজন্য আমরা এখানে বলছি। তাহলে আমাদের এখন এটা বের করতে হবে। বের করতে হলে আমাদের দুইটা কার্ভ আছে, তাহলে ডেরিভেটিভ কোনটা করব, এই কার্ভকে না এই কার্ভকে? dy/dx এখান থেকে বের করা যায়, এখান থেকে বের করা যায়। তাহলে কোনটা বের করব? প্যারাবোলাটা। যে কার্ভটার লেন্থ বের করতে বলবে, ডেরিভেটিভটা আমাদেরকে ওই কার্ভকেই করতে হবে। তাহলে দেখো ডিফারেন্সিয়েটিং অন উইথ রেসপেক্ট টু x we get, তাহলে কি পাবো? যে twice y dy/dx হলো 4x। তাহলে এখান থেকে dy/x এটা সমান কত? twice x 4x। তাহলে 4a বাই হলো আমাদের কত? twice y বর্গ করলে, অথবা dy/dx সমান কত? twice a বাই হলো y বর্গ করলে কত পাবো? dy/dx হোল স্কয়ার সমান হলো 4a² ডিভাইডেড বাই y স্কয়ার। এখান থেকে dy/dx y স্কয়ার মান আমরা কত বের করতে পারবো? 4ax বাই 1। তাহলে এখান থেকে dy/dx স্কয়ার আর dy/dx হোল স্কয়ারের মানটা কত? 4 তার মানে a/x, তার মানে dy ডিভাইডেড বাই dx হোল স্কয়ার, এটা সমান হলো a/x। এরপরে করতে হবে কি? এক যোগ, তাহলে 1 প্লাস dy/dx হোল স্কয়ার সমান 1 প্লাস a/x। ক্যালকুলেশন করলে পাবো x প্লাস a ডিভাইডেড বাই হলো x। তাহলে এখন যদি রুট নেই, তাহলে 1 প্লাস dy/dx হোল স্কয়ার। তাহলে এর উপরে রুট নিলে √x প্লাস a ডিভাইডেড বাই হলো x। তাহলে আমাদেরকে কিন্তু √1 প্লাস dy/dx এর ফর্মুলা পেয়ে গেছে, ভ্যালুটা। এখন এটা কি ইন্টিগ্রেশন, অর্থাৎ লেন্থ সমান 0 থেকে 9a/16 √x প্লাস a ডিভাইডেড বাই x ইনটু dx। এটার ইন্টিগ্রেশন এখন কিভাবে করব? অনেক ভাবে করা যাবে। √x প্লাস a দ্বারা লব এবং 1 এর গুণ করা যাবে, এটা ক্যালকুলেশন করা যাবে। অথবা x সমান 1 একটা ভেরিয়েবলের বর্গ ধরে ক্যালকুলেশন করা যাবে। আমরা যেভাবে পারি করে নিতে পারবো। put x z²। তাহলে এখান থেকে আমরা dx এর মান কত পাবো? yz dz। লিমিটটা কত? x সমান 0 হলে z সমান 0, x সমান 9a/16 হলে আর z এর মান হলো 3 √a ডিভাইডেড বাই হলো 4। অতএব লেন্থ সমান 0 থেকে 3 √a ডিভাইডেড বাই হলো 4 ইনটু √a। x এর মান হলো z² প্লাস a ডিভাইডেড বাই হলো আমাদের z², yz dz। এখন কিন্তু সেই ইন্টিগ্রেশনে চলে গেছে আমরা, এখন ইন্টিগ্রেশন করতে হবে। পুরোটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম। 0 থেকে 3 √a ডিভাইডেড বাই হলো 4। এখান থেকে ক্যালকুলেট করলে √z² a কে আবার √a কাটবে হোল স্কয়ার বলতে পারি। তারপর ডিভাইডেড বাই হলো z ইনটু z dz। az ক্যান্সেল। তাহলে আমরা বলতে পারি 2 0 থেকে 3 √a বাই 4 √a z² প্লাস √a হোল স্কয়ার ইনটু dz।
রুট ওভার জেড স্কয়ার প্লাস এ স্কয়ার এর ফর্মুলাটা কি? চলো 2 root over s জেড ইনটু রুট ওভার জেড স্কয়ার প্লাস রুট ওভার এ হোল স্কয়ার ডিভাইডেড বাই হলো 2 প্লাস এ স্কয়ার বাই 2 এর মান এখানে কত? রুট ওভার এ তারপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? 2 তারপরে কত আছে? লগ কত? জেড প্লাস হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে ফর্মুলা যদি ভুল না থাকে তাহলে এটাকে একে এখন কি আপার লিমিট আর লোয়ার লিমিট বাদ দিয়ে তোমার বাকিটা ক্যালকুলেশন করতে পারবা না? ইয়েস স্যার পারবো। কি স্যার আচ্ছা তাহলে কি আমার এখানে কি ওই আমরা কি বলতে চাচ্ছি যে আমাদের কি এই লেন্থটা বের করলে হয়ে গেল এখান থেকে কি আমরা এরিয়া বের করতে পারবো? জি স্যার এরিয়া বের করতে পারবো। আচ্ছা ফাইন্ড দা এরিয়া বিটুইন দা কার্ভ যদি এটা হয় তাহলে আমরা এখন এখান থেকে একটা কথা বলি যে আমরা যে এইভাবে যদি এখন এর মান যদি 1 দিয়া বলে যে y স্কয়ার সমান 4x and y equal to x এই লাইনটা এই প্যারাবোলাকে যেখানে যেখানে কাট করে সেই প্যারাবোলার মধ্যবর্তী অংশের দৈর্ঘ্য কি বের করা যাবে? জি স্যার যাবে ইনশাআল্লাহ পারবা তো? এর মানে এখানে শুধু 1 দেওয়া আছে 3y = 8x বলছি সেখানে কনস্ট্যান্ট গুলো উঠে দিচ্ছি y = x ক্যালকুলেশন সহজ না? জি স্যার ইয়েস স্যার পারবো স্যার। দ্বিতীয় কথা এখন এই কার্ভে যদি বলে যে ফাইন্ড দা এরিয়া এটাকে ক্যালকুলেশন করে যা বের হবে সেটা হলো ইউনিট তাহলে ফাইন্ড দা এরিয়া enclosed between the curve y square সমান 4ax and 3y equal to 8x অর্থাৎ এই কার্ভটার যদি কার্ভ দুটার মধ্যবর্তী যে অংশটুকু থাকবে সীমাবদ্ধ রিজিয়ন বা ক্ষেত্র সেই অংশে এরিয়া যদি বের করতে বলে আমাদের এই অংশের এরিয়া বের করতে হবে না? জি স্যার তাহলে এই অংশের এরিয়া যদি বের করতে বলে তাহলে আমাদের এই অংশের এরিয়া ফর্মুলা কি 0 থেকে 9/16 16 কত y dx মাইনাস 0 থেকে 9/16 y dx এই y টা কি হবে y স্কয়ার সমান 4ax আর এখানে 3y ইকুয়াল টু 8x তাই না? যে এই টোটাল এরিয়া থেকে আমরা এই এরিয়াটুকু বাদ দিয়ে দিলে কি আমাদের রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে যাবো না? জি স্যার আগে আমরা করলাম আমরা ওই কার্ভটা দিয়ে এই কার্ভটা দিলেও করতে পারবো তাহলে এখান থেকে ক্যালকুলেশন কত হবে 0 থেকে 9/16 √ 4ax dx মাইনাস 0 থেকে 9/16 তার মানে y মান হলো 8/3x dx এই দুটার মান কি আমাদের ক্যালকুলেশন করতে ক্যালকুলেশন এগুলা কি বের করতে পারবো না? জি স্যার পারবো এটা বের করে হলো স্কয়ার ইউনিট ঠিক তো পারবো তো নাকি? জি স্যার পারবো এখন যদি আমরা বলি যে y স্কয়ার ইকুয়াল টু 4x and y ইকুয়াল টু 2x কি ক্যালকুলেশন করতে পারবা? জি স্যার পারবো পারবা? হ্যাঁ স্যার পারবো আচ্ছা তাহলে এখন দ্বিতীয় কথা আরেকটাতে আসি এইখানে তো আমরা বের করছি আর্কের লেন্থ মানে প্যারাবোলার লেন্থ না বের করে যদি বলে যে ফাইন্ড দা লেন্থ অফ দা arc of the curve of the straight line 3y 8x curve of
বাই দা প্যারাবোলা y স্কয়ার সমান 4ax। তাহলে কার লেন্থ বের করতে আমার এখান থেকে এদিকে দৈর্ঘ্য বের করতে হবে। এটা একটা সরলরেখা, এটা একটা অর্ডিনেট আছে, এটা এখানটা অর্ডিনেট হলো এটা। তাহলে এই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি বের করি তাহলে কি আমার লেন্থটা হয়ে যাবে। জি স্যার। কিন্তু এখানে কিন্তু ওই জিওমেট্রির ওই ফর্মুলা হবে না, এখানে করতে হবে কার স্যার রুট ওভার ওই যে 2a/6 9a/16 মাইনাস 0 হোল স্কয়ার ওই সূত্র দিয়ে করলে হবে না স্যার? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব স্যার এখানে। সেটা জিওমেট্রি, ইয়েস স্যার। এটা আমার জিওমেট্রি না, এটা আমার কি ক্যালকুলাস। মানে আমার এখানকার এই বের করতে হয় তাহলে কাকে ব্যবহার করতে হবে? ক্যালকুলাস কি ব্যবহার করতে হবে। ক্যালকুলাস যদি ব্যবহার করি তাহলে এটির লেন্থ কত হবে? আগেরটাই আগে সূত্র তো এটা। তখন লেন্থ হবে হলো 0 থেকে 9a/16 রুট ওভার 1 প্লাস dy/dx হোল স্কয়ার dx। এই dy/dx আগের জন্য আমরা প্যারাবোলার লেন্থ বের করেছিলাম বলে প্যারাবোলাকে ডেরিভেটিভ করেছিলাম। এখন বের করব কার লেন্থ? এই স্ট্রেট লাইন সরলরেখা। তাহলে ডেরিভেটিভ করলে কাকে করব? স্ট্রেট লাইনটাকে। এই স্ট্রেট লাইনকে ডেরিভেটিভ করে এই ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবো তাহলে আমরা তখন এখান থেকে এটির লেন্থ হয়ে যাবে কি আমার ওটা শর্ট। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। যদি প্যারাবোলার লেন্থ চাই তাহলে প্যারাবোলাকে ডেরিভেটিভ করতে হবে, যদি স্ট্রেট লাইনের লেন্থ বের করতে বলে তাহলে স্ট্রেট লাইনকে করতে হবে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যদি আমরা প্যারাবোলার লেন্থ বের করতে পারবো, স্ট্রেট লাইনের লেন্থও বের করতে পারবো। আচ্ছা, এখন আসলে তোমাদের আরেকটা ফর্ম, find the perimeter of the curve x সমান 1 minus t square 1 plus t square y সমান 2t divided by 1 plus t square। তোমরা কি প্যারামেট্রিক ফর্মে ডিফারেন্সিয়েশন করে আসছো না? স্যার আচ্ছা, সেভাবে করছি। প্যারামেট্রিক ফর্মে কি কার্টেসিয়ান ফর্মে ট্রান্সফার করা যায় না? জি স্যার। আচ্ছা, প্যারামেট্রিক ফর্ম এখানে যেখানে প্যারামিটার টি টি, কারণ এখানে x টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, t টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x ইজ আ ফাংশন অফ, এটাকে আমরা বলতে পারি f অফ t, এখানে y ইজ আ ফাংশন অফ বলতে পারি g অফ t। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই জায়গাতেই t টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে x টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এদেরকে যদি আমরা x y কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? এই t টাকে এলিমিনেট করতে হবে। এই t টাকে এলিমিনেট যে কোনো ভাবে তুলে নিয়ে করতে পারলেই হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার মানে এই কার্ভটাকে যেহেতু আমরা কার্টেসিয়ান ফর্মে জানি, তাহলে কার্টেসিয়ান ফর্মে যদি ট্রান্সফার করতে পারি তাহলে সেখান থেকে তার এরিয়াও বের করতে পারবো, পেরিমিটারও বের করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি given কার্ভ is x সমান 1 minus t square 1 plus t square, এটাকে নাম দাও and y সমান 2t divided by 1 plus t square, এটাকে নাম দাও 2। 1 আর 2 থেকে যদি t এলিমিনেট করতে চাই তাহলে 1 আর 2 বর্গ করে যোগ করে দিলেই t এলিমিনেট হয়ে যাবে। Squaring 1 and 2 and adding we get 1 নাম্বার এবং 2 নাম্বারকে বর্গ করে এবং যোগ করে তাহলে কি পাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 মাইনাস t স্কয়ার তারপর হোল স্কয়ার প্লাস 4, আচ্ছা আমি একবার পুরোটাই করতে দিই, 1 প্লাস t স্কয়ার হোল স্কয়ার প্লাস 4t স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার তারপর হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে পাবো x স্কয়ার প্লাস
y স্কয়ার সমান 1 এই দুটাকে ক্যালকুলেট করলে 1 হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 এটা কিসের ইকুয়েশন? স্যার বৃত্ত বৃত্তের ইকুয়েশন। রেডিয়াস হলো 1 সেন্টার হলো 0 x অ্যাক্সিস y অ্যাক্সিস তার মানে এটা হলো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এই কার্ভটা উভয় অ্যাক্সিসের সিমেট্রিক এরকম প্রবলেম আমরা করে দিয়েছি না? জি স্যার করে আছি তো? জি স্যার করে আসছি। আচ্ছা তাহলে এখানে x এর জায়গায় -x y এর জায়গায় -y বসালে কোনো পরিবর্তন নাই, সুতরাং কার্ভটা উভয় অ্যাক্সিসের সিমেট্রিক। তাহলে সিমেট্রিক হলে এখানে পাবো আমরা হলো 1 0, এখানে পাবো -1 0, এখানে পাবো 0 1 আর এখানে হলো 0 -1। তাহলে পেরিমিটার দিয়ে বের করে তাহলে এদিকের দৈর্ঘ্য এদিকের দৈর্ঘ্য এদিকের দৈর্ঘ্য এদিকের দৈর্ঘ্য কি সমান? তাহলে একটা বের করে তাকে 60 দিয়ে গুণন করে দেয় হয়ে যাবে। পাওয়া যাবে না? জি স্যার। তাহলে এটা ক্যালকুলেশন করতে পারবো তো? জি স্যার ইনশাআল্লাহ পারবো। যদি এরিয়া বের করতে বলে তাহলে আমরা বললাম একটা বের করে 4 দেবেন। একটা বের করে 60 গুণন করে পারবো না? জি স্যার। তাহলে এটুক গেল। তাহলে যে লুপের আমরা লুপ দিয়ে ক্যালকুলেশন করছিলাম না? জি স্যার একটা কোশ্চেন। আচ্ছা সেই লুপটা যদি পেরিমিটার বের করতে বলে তাহলে কি বের করা যাবে? স্যার একটা বের করে 2 দ্বিগুণ। হ্যাঁ একটা বের করে 2 গুণন করা যাবে কি না? জি স্যার পারবো ইনশাআল্লাহ। পারবো তো? জি স্যার ইনশাআল্লাহ পারবো। জি স্যার। তাহলে এই পর্যন্ত তো গেল। তাহলে লেন্থ এটা সবই পারা যাবে। তাহলে এখন আমরা একটা ভলিউম নেব। ভলিউম এন্ড সারফেস এরিয়া। তাহলে দেখো আমরা যে সমস্ত কার্ভের এরিয়া বের করছি ওই কার্ভের আমরা পেরিমিটারও বের করতে পারি, যে কার্ভের আমরা পেরিমিটার বের করতেছি ওই কার্ভের এরিয়াও বের করতে পারি। মানে একটা কার্ভ যদি আঁকাইতে পারি তার থেকে এরিয়া লেন্থ পেরিমিটার যা কিছু আছে সবকিছু ক্যালকুলেট করা যাবে না? জি স্যার করা যাবে। ভলিউম এন্ড সারফেস এরিয়া এতক্ষণ যা আমরা করলাম সব কিন্তু 2 ডাইমেনশনাল। এবার করব হলো আমরা 3 ডাইমেনশনাল। তাহলে 3 ডাইমেনশনাল কত হবে? 3 ডাইমেনশনাল হলো জেনারালাইজেশন অফ 2 ডাইমেনশন। যে আমরা যদি 2 ডাইমেনশনাল যে বস্তুগুলা আছে যে ফিগারগুলা আছে ওইগুলাকে যদি x অ্যাক্সিস অথবা y অ্যাক্সিসের চতুর্দিকে ঘোরানো হয় বস্তুটা হবে সলিড বস্তু। সেই সলিড বস্তুর হয় ঘন বস্তুর হয় হলো আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটাকে বলছি আমরা ভলিউম এন্ড সারফেস এরিয়া। এই ভলিউম এবং সারফেস এরিয়াটা করতে গেলে তো আমাদেরকে 2 ডাইমেনশনাল বস্তুগুলোকে হয় x অ্যাক্সিসের চতুর্দিকে ঘুরাইতে হবে, না হয় y অ্যাক্সিসের চতুর্দিকে ঘুরাইতে হবে। ঘুরাইলে যে সলিড বস্তুর উৎপন্ন হবে তার এরিয়া এবং ভলিউমের ফর্মুলা ব্যবহার করে আমরা ভলিউম সারফেস এরিয়া বের করতে পারবো। একটা যদি এটাকে যদি আমরা আগে যে ফিগারটা করলাম এটা একটা সার্কেল, x অ্যাক্সিস y অ্যাক্সিস x ড্যাশ y ড্যাশ। এখন সার্কেলের যদি আমি দুইটা মাথায় এরকম ভাবে চাপ দিয়ে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টকে ফিক্সড রেখে কি এইটাকে ঘোরানো যাবে না? তোমরা বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। এটা একটা জিনিস ধরে না এখানে দুইটা ধরে এভাবে অনেক সময় বাচ্চারা খেলাধুলা জি স্যার বুঝতে পারছি। ঘোরানো যায় না? জি স্যার বুঝতে পারছি। ঘুরাইলে যে সমস্ত জায়গা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যদি সে ব্লক করে নিয়ে যায় তাহলে যে বস্তুটা উৎপন্ন হবে সেটা কেমন দেখতে হবে? স্যার গোলক। স্যার বল স্যার গোলাকার। বল
তাহলে টু ডাইমেনশনাল যেটা সার্কেল সেটা যদি থ্রি ডাইমেনশনাল নিয়ে চিন্তা করি তাহলে সেটা হলো স্ফিয়ার। টু ডাইমেনশনাল যদি বলি ইলিপস, থ্রি ডাইমেনশনাল সেটা হয়ে যাবে ইলিপসয়েড। টু ডাইমেনশনাল যদি বলি প্যারাবোলা, থ্রি ডাইমেনশনাল সেটা হয়ে যাবে প্যারাবোলয়েড। টু ডাইমেনশনাল যদি বলি হাইপারবোলা, থ্রি ডাইমেনশনাল হয়ে যাবে হাইপারবোলয়েড। এখানে আবার ওয়ান শীট আবার টু শীট আছে, সেটা জিওমেট্রিতে তোমরা দেখবা। এখানে আমাদের কাজটা হলো যে টু ডাইমেনশনাল বস্তুগুলোকে এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের চতুর্দিকে ঘুরাইতে হবে। ঘুরাইলে যে সলিড বস্তু উৎপন্ন হবে তার ভলিউম এবং সারফেস এরিয়া নির্ণয় করতে হবে। আমরা যদি বলি যে ইফ দা কার্ভ y equal to f of x round about the x axis, ফিগারটা কেমন? x axis y axis, এই হলো কার্ভ y equal to f of x, এখানে আমাদের x axis কে a বিন্দুতে ইন্টারসেক্ট করছে, এখানে x axis কে b বিন্দুতে ইন্টারসেক্ট করছে। তাহলে a আর b পয়েন্টটাকে ফিক্সড রেখে এটাকে কার্ভটা যদি ঘুরাই তাহলে যে সলিড বস্তু উৎপন্ন হবে তার ভলিউমটা নির্ণয় আমরা করব। if the curve y equal to f of x round about the x axis, then the volume of the solid is integration a থেকে b pi y square dx। অর্থাৎ x অ্যাক্সিস কে কোন দুই পয়েন্টে ইন্টারসেক্ট করছে ফিক্সড করা হয়েছে পয়েন্ট, আর এই যে কার্ভটা দেওয়া থাকে তাকে বর্গ করে তার সাথে পাই গুণন করে ইন্টিগ্রেশন দিয়ে আমাদের ভলিউমটা পেয়ে যাবে। এখন এই ভলিউমের ফর্মুলা ডেরিভেশনটা বইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে করে নিতে পারবা। and সারফেস এরিয়া সমান a থেকে b twice pi y into 1 plus dy by dx whole square into dx। অর্থাৎ লেন্থের যে দৈর্ঘ্য আছে তার সাথে 2 pi y দ্বারা গুণ করে দিলেই আমরা সারফেস এরিয়াটা পেয়ে যাব। কি কথাটা ক্লিয়ার? জি স্যার। এই কার্ভটা যদি x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট না করে যদি y অ্যাক্সিস কে করে, স্যার 2 pi x আর root over 1 plus dx by dy square। যা আমরা এখন এখানে একটু বলি যে if the curve x equal to f of y round about the y axis, then the volume of the solid is c থেকে b pi x square dy and surface area c থেকে b twice pi x into 1 plus dx divided by dy whole square into dx। এই দুইটা হলো ফর্মুলা। জি স্যার। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তোমাদের কি এরপরে ক্লাস আছে? স্যার এরপরে 3:45।
না আমি কি নতুন ক্লাসে যাবো কি না নতুন দিকে মানে এই দুটো ফর্মুলা দিলাম বাকি যা আছে নেক্সট ক্লাস খালি দেখাবো আজকে অনেক ক্লাস নিছি আজকে স্যার আর দেন না স্যার। না আমি আজকে সকালে মনে করতে সেই 9টা থেকে শুরু করছি